আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি এই বিষয়টির উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। কিন্তু তার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই সম্পূর্ণ অধ্যায়ের উপরে যে বেসিক আলোচনা নিয়ে যে পর্বটি করা হয়েছে সেই পর্বটি দেখে আসার জন্য, তাহলে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে সবার প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া রয়েছে, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আমাদেরকে বের করতে হবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা জানি যে 3টা 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা জানি যে প্রথমে 1 এবং তারপরে 2টা 0। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদেরকে বলা হয়েছে পার্থক্য বের করো। পার্থক্য বলতে কি বোঝায়? বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ করতে হবে। তাহলে 999 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে হয় 899। আমরা বুঝতে পারলাম 3 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হলো 899, যেটি গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এটি আমরা নির্ণয় করার জন্য সবার প্রথমে আমরা 28 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখি। তাহলে আমরা 28 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। এখন এগুলোর মধ্যে থেকে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। তো মৌলিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে সবার প্রথমেই আমরা জানি যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর বাকি যত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো সবগুলোই বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে সবগুলো জোড় সংখ্যাকে বাদ দিয়ে দিব। তাহলে এখন যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা দেখি যে মৌলিক সংখ্যা কয়টি বের হয়। সেটা হচ্ছে সবার প্রথমে 29। 29-এর মধ্যে 1 এবং 29 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না। তাহলে 29 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এরপরে 31, 31ও একটি মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 31 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। 33, 3, 11, 33, তাহলে 33 মৌলিক সংখ্যা নয়। 5, 7, 35, তাহলে 35ও মৌলিক সংখ্যা নয়। 37, 37-এর মধ্যে 1 এবং 37 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না। তাহলে 37 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 39, 3, 13, 39, তাহলে 39 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা পেলাম 29, 31, 37, এই 3টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যা 28 থেকে 40-এর মধ্যে অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1, 2, 3, 3টি। তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিভাবে বের করব আমরা? যখন এই বৃহত্তম সংখ্যার কথা বলা হবে তখন 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম যে অঙ্কটি সেটি আমরা বসাবো। এখন যত অঙ্কের কথা বলবে আমরা ততবার বসাবো। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম হচ্ছে 9। তাহলে আমাদেরকে বলা হয়েছে 2 অঙ্কের, তাহলে আমরা 9কে 2 বার বসাবো, তাহলে হয় 99। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, যা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। 4 নম্বর অপশনে বলা হয়েছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি অনুযায়ী বিলিয়ন, মিলিয়ন ও হাজারের ঘরে সর্বোচ্চ কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং সেটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক। কিভাবে? আমরা জানি যে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে সর্বোচ্চ 3টা অঙ্ক লেখা যায়, মিলিয়নের ঘরেও 3 অঙ্ক লেখা যায়, বিলিয়নের ঘরেও 3 অঙ্ক লেখা যায়, অর্থাৎ 3 অঙ্কের বেশি লেখা যায় না। তাহলে আন্তর্জাতিক গণনা পদ্ধতি অনুযায়ী বিলিয়ন, মিলিয়ন ও হাজারের ঘরে সর্বোচ্চ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ 3। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6, 0, 5, 3, 9, 8, 7, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তাহলে এখানে আমরা দেখি কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টি অঙ্ক রয়েছে। আমাদেরকে বলাও হয়েছে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে। তাহলে আমরা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়ম কি? ছোট থেকে বড়র দিকে যাইতে হয়, অর্থাৎ ছোট অঙ্কগুলো থেকে আস্তে আস্তে বড় অঙ্কগুলোর দিকে যাব। তাহলে এখানে আমরা দেখতেছি সবার ছোট হচ্ছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক না, তাহলে 0কে সবার আগে না বসিয়ে 0 ব্যতীত যেটা সবচেয়ে ছোট থাকবে তাকে আগে বসাবো। যেমন আমরা সবার প্রথমে 0 ব্যতীত 2কে আমরা আগে বসাইতে পারি, এরপরে আমরা 0কে বসাই দিব। এখন আমরা কি করব? ছোট থেকে বড়র দিকে যাই। 2 এবং 0 ব্যতীত বাকিগুলো ছোট থেকে বড়র দিকে যাব। যেমন 3, তারপরে হচ্ছে 5, 6, 7, 8, 9। তাহলে কত অঙ্ক হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে গেল। ক্ষুদ্রতম থেকে আস্তে আস্তে আমরা বৃহত্তর দিকে গেছি। এটিকে আমরা বলবো যে একটি
8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটি কোথায় রয়েছে আমরা দেখতেছি 2 0 3 5 6 7 8 9 এবং এটি ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ঠিক। এখানে 4টি অপশনের মধ্যে সংখ্যাগুলো দেওয়া আছে, তারা জানতে চায় কোনটি ঠিক এবং আমরা দেখতেছি এখানে কমা নিয়ে একটি বিষয় রয়েছে। ক নম্বর অপশনে কোনো কমাই ব্যবহার করা হয় নাই। খ নাম্বার অপশনে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা, এরপরে 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে, অর্থাৎ দেশীয় রীতিতে এখানে কমা বসানো হয়েছে, এটা ঠিক আছে। গ নাম্বার অপশন এখানে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা বসানো হয়েছে কিন্তু এরপরে আর কমা বসানো হয় নাই, তাহলে এটা ভুল। ঘ নাম্বার অপশনে ডান দিক থেকে 4 অঙ্ক পরে কমা বসানো হয়েছে, এটা প্রথমেই ভুল। তাহলে আমরা দেখতেছি যে গ এবং ঘ ভুল। ক এবং খ এর মধ্যে ক নাম্বারে কোনো কমাই ব্যবহার করা হয়নি, তাহলে যেহেতু কমা ব্যবহার করা হয়নি তাহলে আমরা এটাকে সঠিক না বলে খ নাম্বারে যেহেতু কমা ব্যবহার করা হয়েছে এবং সঠিকভাবেই ব্যবহার করা হয়েছে দেশীয় পদ্ধতিতে, সুতরাং আমরা বলতে পারি খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্দেশ করে। এখানে 4টি অপশনের মধ্যে 4টি করে অঙ্ক দেওয়া রয়েছে কিন্তু তারা জানতে চায় 4 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে এই 4টি অপশনের মধ্যে আমরা দেখতেছি প্রথমে দেওয়া আছে 1000, এরপরে 1012, 1023, 1234। তাহলে এই 4টি সংখ্যার মধ্যে ক নাম্বারে যে সংখ্যাটি রয়েছে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম, সুতরাং আমরা ক নাম্বার অপশনটিকে সঠিক বলতে পারি। তাহলে 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্কপাতন। এটা আমরা আমাদের পূর্ববর্তী পর্বে আমরা শিখে এসেছি যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্কপাতন। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, অঙ্কপাতন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কি বুঝবো আমরা, যেহেতু বৃহত্তমর কথা বলা হয়েছে তাহলে বৃহত্তম অঙ্ক কোনটি, বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। যেহেতু বলা হয়েছে 5 অঙ্কের তাহলে আমরা 5 বার 9 বসাবো, 2 3 4 5। তাহলে আমরা দেখলাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি, অর্থাৎ 5টা 9। আমরা দেখতেছি খ নাম্বার অপশনে 5টি 9 দেওয়া আছে, 99,999, এটি হচ্ছে সঠিক। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাটিতে কমা বসালে নিচের কোনটি সঠিক হবে। এখন আমরা দেখি এখানে 4টি অপশনের মধ্যে কমা বসানো আছে, কোনটা সঠিক সেটা আমরা এখন বের করব। ক নম্বর অপশনে সবার প্রথমে 3 অঙ্ক পরে কমা, এরপরে 2 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর কমা বসানো আছে, তাহলে আমরা ক নাম্বারকে সঠিক বলতে পারি। আমরা বাকি অপশনগুলো কেন সঠিক হইল না সেগুলো আমরা দেখে আসি। খ নাম্বারে সবার প্রথমে 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে, এটা ভুল, কারণ 2 অঙ্ক পর পর কোনো পদ্ধতিতেই কমা বসানো হয় না। দেশীয় পদ্ধতিতে সবার প্রথমে 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর পর বসানো হয়, আর আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্ক পর পর কমা বসানো হতে থাকে। তাহলে খ নাম্বার অপশনটা ভুল, কারণ এখানে 2 অঙ্ক পর পর বসানো হয়েছে, এটা সঠিক না। গ নাম্বার অপশনে প্রথমে 2 অঙ্ক পর, এরপরে 3 অঙ্ক পর, এইখানের মধ্যে ভুলটা করা হয়েছে, গ নাম্বার ভুল। ঘ নাম্বারে 1 অঙ্ক পর, তারপরে 2 অঙ্ক, তারপর 3 অঙ্ক পর পর কমা দেওয়া হয়েছে, তাহলে ঘ নাম্বার অপশনটাও সঠিক না। আমরা বলতে পারি ক নাম্বার অপশনটাই সঠিক। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাথীকে 1 লক্ষ লিখতে বলায় সে ভুল করে 10,000, এই যে সংখ্যাটি দেওয়া এটি লিখলো, সে প্রকৃতপক্ষে যা লিখেছে তার নিচের কোনটি। তাহলে 1 লক্ষ লিখতে বলায় সে ভুল করে এই সংখ্যাটি লিখেছে, তারা জানতে চায় প্রকৃতপক্ষে এই যে সে এই সংখ্যাটি লিখলো এটা আসলে কি। তাহলে এই যে 4টি অপশনের মধ্যে আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার অযুত মিলে আমরা বলতে পারি 10,000। তাহলে সে 1 লক্ষের পরিবর্তে 10,000 লিখে ফেলছে। আমরা দেখতেছি খ নাম্বার অপশনে 10,000 রয়েছে, তাহলে আমরা বলতে পারি সে প্রকৃতপক্ষে যা লিখেছে তার নিচের কোনটি, সেটি হচ্ছে 10,000, 10,000, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন ফাহিমকে এই সংখ্যাকে কথায় লিখতে বলায় সে সঠিক লিখলো, সে কি লিখলো এটা তারা জানতে চায়। তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 8 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার অযুত মিলে হাজার হবে 90,076, তাহলে 8,90,076 এটা কোথায় রয়েছে। তাহলে আমরা দেখতেছি যে 8,90,076 গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে আমরা বলতে পারি সে 8,90,076 লিখলো, তাহলে এটাই হচ্ছে সঠিক। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবিরকে 5,03,02,007 লিখতে বলা হলো, সে নিচের কোনটি লিখলে সঠিক হবে। তাহলে ক নাম্বার অপশনে কি রয়েছে আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে 5 অর্থাৎ 5 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে 3, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে 0 আছে আর লক্ষের ঘরে 3 আছে,
তাহলে যেহেতু লক্ষের ঘরে 3 আছে তাহলে আমরা বলতে পারি 3 লক্ষ, তাহলে 5 কোটি 3 লক্ষ, এরপরে একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে 2, তাহলে 2007, তাহলে 5 কোটি 3 লক্ষ 2007। তাহলে তাকে যে সংখ্যাটি লিখতে বলা হলো সে নিচের এই ক নাম্বার অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা যদি লেখে তাহলে এটা সঠিক হবে, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। আমরা দেখতেছি এখানে 4টি অপশনে 4টি সংখ্যা লেখা, এখানে মূলত কমা দিয়ে বোঝানো হয়েছে। সবার প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা বসানো, তারপরে 2 অঙ্ক পর, এরপরে আর আসেই 2 অঙ্ক, তাহলে এখানে তার কমা বসানো যাবে না। আচ্ছা, ক নাম্বার অপশনে ঠিক আছে। খ নাম্বার অপশনে 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে, এটা ভুল। গ নাম্বার অপশন 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে, এটাও ভুল। ঘ নাম্বার অপশন 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে, এটাও ভুল, কারণ 2 অঙ্ক পর পর কমা বসানোর কোনো নিয়ম নেই। তাহলে ক নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। ডান দিক থেকে 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর পর, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে এখানে কমা বসানো হয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 4, 0, 5, 3, 9, 8 ও 7 অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে তৈরি বৃহত্তম জোড় সংখ্যাটি কত। তাহলে আমরা এখন বৃহত্তম সংখ্যাটি আগে বের করি, এরপর আমরা জোড় নির্ণয় করব। তাহলে বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করব? এখানে বড় অঙ্কগুলো থেকে ধারাবাহিকভাবে ছোট অঙ্কগুলোর দিকে যাব। তাহলে সবার প্রথমে আমরা বলতে পারি এখানে আমরা অঙ্কগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড়টি অর্থাৎ 9কে আগে লিখব, এরপরে 8, 7, এরপরে আমরা লিখব 5, 4, 3, 0। তাহলে আমরা লিখে ফেললাম যে সবগুলো অঙ্ক মাত্র একবার ব্যবহার করেছি, কোনো অঙ্ক কিন্তু এখানে দুইবার ব্যবহার করা হয় নাই, সবগুলো অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আমরা যে বৃহত্তম সংখ্যাটি তৈরি করলাম। এখন আমাদেরকে বলা হয়েছে বৃহত্তম জোড়। এখন জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যা দেওয়া থাকে তার একক স্থানীয় অঙ্কতে যদি জোড় অঙ্ক থাকে, অর্থাৎ 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো যদি থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি জোড় সংখ্যা হয়ে থাকে। তাহলে এই একে তো এই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে এটা কোথায় রয়েছে? আমাদের অপশনের মধ্যে 9, 8, 7, 5, 4, 3, 0, 9, 8, 7, 5, 4, 3, 0 ক নাম্বারে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2, 3, 8, 7, 0, 5 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি? সবার আগে দেখি এখানে কয় অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্ক রয়েছে। তাহলে এই 6 অঙ্ক ব্যবহার করে আমাদেরকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে কীভাবে তৈরি করব? একই নিয়মে আমরা তৈরি করব, সেটি হচ্ছে যেহেতু বৃহত্তম সংখ্যা তাহলে বড় অঙ্ক থেকে ধারাবাহিকভাবে ছোট অঙ্কের দিকে যাব। তাহলে আমরা লিখব 8, 7, 5, 3, 2, 0। তাহলে আমরা বড় অঙ্ক থেকে ধারাবাহিকভাবে ছোট অঙ্কের দিকে গেলাম, আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেলছি 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কের। তাহলে আমরা বলতে পারি যে 8, 7, 5, 3, 2, 0 এই যে গ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। এখানে 3টা প্রশ্নই প্রায় একই রকমের। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এমনভাবে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব যাতে করে আমাদের আর কোনো সমস্যা না থাকে। তাহলে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি হবে? তাহলে আমরা কি বলতে পারি? সেটি হচ্ছে 8, 7, 5, 4, 2, 0। তাহলে আমরা দেখতেছি যে 8, 7, 5, 4, 2, 0 খ নাম্বার অপশনে এটা হচ্ছে সঠিক, কারণ এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়েছে। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? তাহলে আমরা এখন সেটা নির্ণয় করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? সবার প্রথমে আমরা 1 বসাই, এরপর আমরা 4টা 0 বসাবো, তাহলেই হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদেরকে বলা হয়েছে তার আগের সংখ্যা, অর্থাৎ আমরা 1 বিয়োগ করে দিব, তাহলে আমরা আগের সংখ্যাটি পেয়ে যাব। যদি আমরা 10,000 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা 9,999 পাই। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি হচ্ছে 4টা 9, অর্থাৎ 9,999। ঘ নাম্বার অপশন সঠিক। আমরা এখন 19 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে নিচের কোনটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 1, 2, 3, 4, 5, 5টা 9 হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বলা হয়েছে তার পরের সংখ্যাটা কত হবে? তাহলে পরের সংখ্যা বলতে কি
ঠিক 1 ঘর পরে কত হবে, তাহলে আমরা 1 যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে গেলাম 1 লক্ষ। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি হচ্ছে 1 লক্ষ, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে অযুতের ঘরে 5 এবং হাজারের ঘরে 5 থাকলে তাকে কি পড়া হয়। তাহলে অযুতের ঘরে আমরা কি জানি, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত, তাহলে আমরা কি করি, হাজার এবং অযুতকে আমরা একত্রে পড়ি, হাজার এবং অযুতকে আমরা একত্রে মিলিয়ে পড়ি। তো তারা বলতেছে হাজারের ঘরে 5 এবং অযুতের ঘরে 5, তাহলে দুইটিকে যদি আমরা একত্রে পড়ি তাহলে আমরা কি বলবো, 55,000। তাহলে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক, যে আমরা 55,000 বলবো। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।